নমস্কার, বিগ স্টোরিতে স্বাগত। আপনার সঙ্গে রয়েছি আমি দেবারতী। আর আজকে যে কথা বলবো সেটা খুব মন দিয়ে শোনার মতো বিষয়। কেন বলছি? ক্যালকাটা হাইকোর্টের নির্দেশ আর সত্যের মুখোমুখি দাঁড়ানোর লড়াইয়ে আরজিকর কাণ্ডে এবার সিবিআই এর তুরীয় গতি। শাক দিয়ে মাছ ঢাকার দিন শেষ। সত্যের আলোয় ঢাকা পড়ছে পূর্বতন তৃণমূল সরকারের একের পর এক দুর্নীতির অভিযোগ আর প্রমাণের জালিয়াতি। যারা ভেবেছিলেন তথ্য প্রমাণ গায়েব করে, সিসিটিভি ফুটেজ কারচুপি করে আর তড়িঘড়ি বয়ান বদলে পুরো ঘটনাকে একটা সাধারণ মৃত্যুর চেহারা দেবেন, তাদের ঘুম আজ উড়ে গেছে। আরজিকর কাণ্ডে আবার অতি সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্র মারফত একের পর এক বিস্ফোরক খবর উঠে আসছে আমাদের হাতে। আজকের বিগ স্টোরিতে আমরা এমন কিছু তথ্য উন্মোচন করতে চলেছি বিভিন্ন মহলে কম্পন তৈরি করছে। যা জিজ্ঞাসাবাদের জন্য সরাসরি তলব করা হয়েছে 8 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে। এর মধ্যে রয়েছেন 4 জন নার্স। 4 জনের মধ্যে 2 জন বর্তমানে উত্তরবঙ্গের একটি মেডিকেল কলেজে কর্মরত, কিন্তু ঘটনার রাতে তারা উপস্থিত ছিলেন আরজিকর হাসপাতালে। ওই দিন ওপর থেকে নামানো হয়েছিল একটি মৃতদেহ। কার ছিল সেই দেহ? কেন সিবিআই এখন হন্যে হয়ে খুঁজছে সেই পরিবারকে? সিসিটিভি ফুটেজ এবং সোশ্যাল মিডিয়া পোস্টের সূত্র ধরে সিবিআই সরাসরি হানা দিয়েছে আরজিকরের এমএসভিপি ও প্রিন্সিপালের ঘরে। সিসিটিভি এবং সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ কিছু ক্লু সামনে আসছে। প্রশ্ন হচ্ছে, তদন্ত কোথায় বাধা পাচ্ছিল আর কিভাবে কেন্দ্রীয় সংস্থার একটা মোক্ষম চাল রাজ্যের সমস্ত হিসেব নিকেশ উল্টে দিল? আসুন শুরু থেকে বোঝার চেষ্টা করি। সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে 8 জন গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শীকে চিহ্নিত করে তাদের নোটিশ পাঠানো হয়েছে। তাদের মধ্যে 4 জন নার্স। এই 4 জনের মধ্যে 2 জন ঘটনার সময় আরজিকর হাসপাতালে কর্মরত ছিলেন। তারা এই মুহূর্তে যদিও উত্তরবঙ্গের একটি মেডিকেল কলেজে কাজ করছেন। কেন এই 4 জন নার্স সিবিআই এর স্ক্যানারে? ঘটনার রাতে নার্সিং স্টাফরা কারা কারা ডিউটিতে ছিলেন সে বিষয়ে আগেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু যে তথ্য প্রথমে পেশ করা হয়েছিল তার সঙ্গে এই সিসিটিভি ফুটেজের তথ্যের আকাশ পাতাল তফাৎ। সিবিআই ডিজিটাল ফরেন্সিকের মাধ্যমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখেছে যে ঘটনার রাতে একাধিক ব্যক্তি নির্দিষ্ট কিছু করিডোরে যাতায়াত করছিলেন, যাদের নাম প্রথম দিনের পেশ করা তালিকার মধ্যে ছিলই না। কিভাবে আড়াল করার চেষ্টা হচ্ছিল এই নামগুলোকে? কার নির্দেশে প্রশাসনিক খাতায় এই গরমিলগুলো করা হলো? বিজেপির রাজ্য নেতৃত্বের একটাই দাবি ছিল প্রথম থেকে, এই অপরাধ একা সংগঠিত করা সম্ভব নয়। এটি সুপরিকল্পিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি বা প্রাতিষ্ঠানিক অপরাধ। আর সিবিআই এর পদক্ষেপ প্রমাণ করছে সেই দাবি কতটা খাঁটি এবং সত্য ছিল। সুপ্রিম কোর্টের কড়া নজরদারি এবং কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার কারণেই আজ নিরপেক্ষ তদন্ত সম্ভব হচ্ছে। এবার আসছে আজকের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর মোড়ে। ঘটনার দিন, অর্থাৎ সেই বিভীষিকাময় দিনে আরজিকর হাসপাতালের 3য় তলা থেকে নামানো হয়েছিল একটি মৃতদেহ। প্রশ্ন উঠছে, সেই মৃতদেহটি কার ছিল? ঘটনার ঠিক কোন সময় এবং কোন পরিস্থিতিতে সেই মৃতদেহ নামানো হয়? সেই মৃতদেহের পরিবারের সঙ্গে সিবিআই কেন যোগাযোগ করার চেষ্টা করছে? তদন্তকারীদের সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় কিছু সচেতন নাগরিক এবং প্রত্যক্ষদর্শী ঘটনার দিন এবং তার ঠিক পরপর একাধিক পোস্ট করেছিলেন। এই পোস্টগুলোতে অত্যন্ত চাঞ্চল্যকর দাবি করা হয়েছিল। কেউ কেউ লিখেছিলেন যে 3 নম্বর তলার সেমিনার রুম এবং লাগোয়া এলাকা থেকে মৃতদেহ সরানোর নামে প্রমাণের হেরফের বা নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। সিবিআই ওই সোশ্যাল মিডিয়া পোস্টগুলোকেও শুধু হালকাভাবে নেয়নি, ডিজিটাল এভিডেন্স হিসেবে নথিভুক্ত করেছে। একই সঙ্গে ওই যে সিসিটিভি ফুটেজ, যেখানে বেশ কিছু মানুষের আনাগোনা দেখা যাচ্ছিল যারা অতি দ্রুততায় একটি মৃতদেহ নামিয়ে নিয়ে যাচ্ছেন, সেই বিষয়টিও হয়তো লক্ষ্য করেছিল, সেগুলো দেখা হচ্ছে। কেন এই অস্বাভাবিক তাড়াহুড়ো? কাকে বাঁচাতে বা কি ঢাকতে এই নাটক সাজানো হয়েছিল? সিবিআই এখন সেই মৃতদেহের পরিবারকে খুঁজে বের করার চেষ্টা করছে, যাতে জানা যায় আদৌ কি সেই মৃতদেহের স্বাভাবিক মৃত্যু হয়েছিল নাকি তাকে ঢাল হিসেবে ব্যবহার করে অপরাধের ডিজিটাল এবং শারীরিক প্রমাণ নষ্ট করা হয়েছিল।
আপনাদের মনে থাকবে যে ঘটনার পর মুহূর্ত থেকে কিভাবে স্থানীয় পুলিশ আরজি করে তৎকালীন প্রভাবশালী প্রশাসন ঘটনাকে আড়াল করার চেষ্টা করেছে, কিন্তু সত্যমেব জয়তে, সত্যকে কখনো চেপে রাখা যায় না। আজকে সিবিআই আধিকারিকরা সরাসরি পৌঁছে যাচ্ছেন আরজি করের এমএসভিপি অফিস এবং প্রিন্সিপালের ঘরে। সেই সময়কার প্রতিবেদন কি ছিল, কি হয়েছিল, কি দেখেছেন, কি কারণে সিবিআই আজকে এদেরকে ডেকে পাঠিয়েছেন, সেই সমস্ত কিছু আমাদের প্রতিনিধি রেশমি দাস তুলে ধরেছেন একটি প্রতিবেদনের মাধ্যমে। নজর রাখবো সেটা, দেখুন। কাদম্বিনী কাণ্ডের যে তদন্ত, সেই তদন্ত পুনরায় শুরু হয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যেরকম তদন্ত করা হচ্ছে, পাশাপাশি সমান্তরালভাবে তদন্ত করা হচ্ছে সিবিআই এর তরফ থেকে। এবং সিবিআই এর আধিকারিকরা কিছুদিন আগেই এসেছিলেন আরজিকের মেডিকেল কলেজ এবং হাসপাতালে, যেখানে কাদম্বিনীর নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল, এবং সেখানে রিকনস্ট্রাকশন করা হয় পুরো ঘটনাটি। আজকে ফের সিবিআই এর আধিকারিকরা ইতিমধ্যে এসেছেন এবং প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং, মূলত প্রিন্সিপালের যে অফিস রয়েছে, সে একাডেমিক বিল্ডিং, সেখানে তারা গিয়েছেন এবং সেখানে গিয়ে তারা কয়েকজনকে ইতিমধ্যে ডেকে পাঠানো হয়েছে। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজনের পোস্ট দেখেছেন সিবিআইয়ের আধিকারিকরা, যেই পোস্টে যারা পোস্ট দাতা রয়েছেন তারা দাবি করেছেন কাদম্বিনী সংক্রান্ত তথ্য তারা জানেন, সেক্ষেত্রে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ, অর্থাৎ কাদম্বিনী হত্যাকাণ্ডের ঘটনার সময় সিসিটিভিতে কয়েকজনকে দেখা গিয়েছিল, সেই সিসিটিভি ফুটেজ দেখে যাদেরকে দেখা গিয়েছিল তাদেরকেও আজকে তদন্তের জন্য ডেকে পাঠানো হয়েছে। তারা এসেছেন এবং তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন। 7 থেকে 8 জন যাদেরকে ডাকা হয়েছে এই তদন্ত প্রক্রিয়ায় কাদম্বিনী হত্যার সঙ্গে কিছু ঘটনা তারা জানেন, আবার কয়েকজনকে সেই দিন, অর্থাৎ যেদিনকে কাদম্বিনী কাণ্ড হয়েছিল সেদিনকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, তাদেরকেও আজকে ফের ডাকা হয়েছে। অর্থাৎ এই রাজ্যে বিজেপি সরকার আসার পরে কাদম্বিনীর যে তদন্ত, সেই তদন্ত গতি পেয়েছে তা বলাই বাহুল্য। শুধু এদিনই নয়, গত বেশ কিছুদিন ধরেই সিবিআই আরজিকর কাণ্ডের তদন্তে সক্রিয়। ঘটনার রাতে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এবং কর্মীদের ফের জিজ্ঞাসাবাদ শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের নজরে এখন বিশেষভাবে রয়েছে ঘটনার সময় হাসপাতালের ভেতর কারা উপস্থিত ছিলেন, কে কোন দায়িত্বে ছিলেন, কে কি দেখেছিলেন, কে কখন ঘটনার কথা জানতে পেরেছিলেন। সিবিআই সূত্রে জানা গেছে যে 2024 সালের 8ই অগস্ট রাতে আরজিকর হাসপাতালের যে ভবনের সেমিনার রুমে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল, সেই ভবনে উপস্থিত সবার ভূমিকা নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। পূর্ববর্তী তদন্তে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাদের বক্তব্য নতুন করে যাচাই করা হতে পারে। ঘটনার সময় সংশ্লিষ্ট তলায় বা ভবনে থাকা ব্যক্তিদের পর্যাপ্তভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি, এর আগে পরিবারের তরফ থেকে অভিযোগ উঠেছিল। সেই বিষয়টিও এবার তদন্তের আওতায় এসেছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিবিআই এর তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করার পরই তদন্তের নতুন করে গতি এসেছে বলে জানা যাচ্ছে। আদালতের তরফে আগের তদন্তের উপর সম্পূর্ণ নির্ভর না করে মামলাটি নতুন দৃষ্টিভঙ্গিতে খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী নতুন তদন্তকারী দল পুরনো নথি, ডিউটি রস্টার, জবানবন্দি, ঘটনার রাতের গতিবিধি, ফের সমস্ত কিছুকে একসুতোয় নিয়ে আসতে চাইছেন। তদন্তকারীদের লক্ষ্য এখন ঘটনার রাতের সম্পূর্ণ ঘটনাক্রম পুনর্গঠন করা বা পুনর্নির্মাণ করা। কার সঙ্গে কার যোগাযোগ হয়েছিল, কখন কোন তথ্য আদান প্রদান হয়েছিল, হাসপাতালের ভেতরে সেই সময় ঠিক কী ঘটেছিল, সমস্তটা এই মুহূর্তে লেন্সে। পুরনো এবং নতুন জবানবন্দির মধ্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই তদন্তের মধ্যেই হাসপাতালের এক মহিলা কর্মীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে সিবিআই। জানা যাচ্ছে ঘটনার পরদিন সকালে সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর ওই কর্মী প্রথম পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে। পরিবারের তরফে দাবি করা হয়েছিল ফোনে বিভিন্ন সময় দেওয়া তথ্যের মধ্যে অসঙ্গতি ছিল। এরপরই ওই মোবাইল ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। ফোনের কল রেকর্ড, ডিজিটাল তথ্য এবং অন্যান্য উপলব্ধ ডেটা পরীক্ষা করে ঘটনার পরবর্তী সময়ের যোগাযোগের একটি নির্দিষ্ট টাইমলাইন তৈরির চেষ্টা করেছেন তদন্তকারীরা। এর মাধ্যমে কার সঙ্গে কখন যোগাযোগ করা হয়েছিল, সেই সময় কি তথ্য আদান প্রদান হয়েছিল তার সূত্র মিলতে পারে বলে মনে করা হচ্ছে। আর ঠিক এখানে আরো একটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। একটা বিরতি নেব, আর বিরতির পরে ফিরে এসে সেই তথ্যের বিষয়ে আসবো। কারণ একটা তদন্ত করতে গিয়ে আরো হাজার রকমের বিষয় সামনে আসছে, একটার সঙ্গে আরেকটা কিভাবে লিঙ্কড সেটা সামনে আসছে, যেটা এতদিন ধরে পুরোটা ফাইলবন্দি করার চেষ্টা হয়েছিল, ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, না হলে অনেক বড় মাথা বেরিয়ে আসবে যে সামনে। এই আরজিকর মামলায় নির্যাতিতার বাবার করা নতুন অভিযোগের ভিত্তিতে খড়দা থানায় একটি এফআইআর দায়ের হয়েছে।
অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তৃণমূল নেতা কাউন্সিলর সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম রয়েছে। নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জিকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। সোমনাথ দে, তার খোঁজ চলছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে তরুণী চিকিৎসকের শেষকৃত্য এবং সেই সময় পরিবারের সঙ্গে কিভাবে আচরণ করা হয়েছিল। হঠাৎ করে দেহ দাহ করিয়ে দেওয়া হলো, 3 নম্বর থেকে 1 নম্বরে নিয়ে আসা হলো। ক্রমিক সংখ্যা এটা যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। পরিবারের অভিযোগ, তাদের ইচ্ছার বিরুদ্ধে এবং তাড়াহুড়ো করে দেহ দাহ করার ব্যবস্থা করা হয়েছিল। এমনকি শেষবারের মতো মেয়েকে দেখার ক্ষেত্রেও পরিবার সমস্যার মুখে পড়েছিল বলে অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা। তবে অভিযোগে যে বিষয়গুলো উঠেছে সেগুলো এখনো তদন্তাধীন, প্রমাণ সাপেক্ষ। নির্যাতিতার পরিবারের আরও অভিযোগ, তারা দ্বিতীয় ময়নাতদন্তের দাবি জানিয়েছিলেন। পরিবারের বক্তব্য যে দ্বিতীয় ময়নাতদন্ত হলে মামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হয়তো পাওয়া সম্ভব হতো, কিন্তু সেই আবেদন কার্যকর হয়নি। এই প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে এমন বিস্ফোরক অভিযোগও তারা করছেন। নতুন এফআইআরে শেষকৃত্যের পুরো প্রক্রিয়া, পরিবারের সম্মতি এবং তাদের আইনি অধিকার নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে সিবিআই এখন সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, নথিপত্র এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখছে। প্রিন্সিপালের ঘরে ঢুকে সিবিআই আধিকারিকরা মূল ফাইলপত্র, ঘটনার দিনের রেজিস্টার খাতা, হার্ড ড্রাইভ এই সমস্ত যাচাই শুরু করেছেন। সিবিআই তদন্তের মাধ্যমে স্পষ্ট হচ্ছে যে সিসিটিভি ফুটেজের নির্দিষ্ট কিছু অংশের সঙ্গে ম্যানুয়াল ডিউটি রোস্টারের মারাত্মক অসঙ্গতি রয়েছে। ঘটনার রাতে হাসপাতালে কর্মরত এমন কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মীকে অবশেষে চিহ্নিত করা গেছে, যাদের এতদিন পর্যন্ত রাজ্য পুলিশের কোনো জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়নি বা হতে দেওয়া হয়নি। কেন তাদের আড়াল করে রাখা হয়েছিল, তাদের আশ্রয়ে তারা শান্তিতে ঘুরে বেড়াচ্ছিলেন। আজ সেই সমস্ত চিহ্নিত কর্মীদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে সিবিআই নিজেই মাঠে নেমেছে। নবান্নের অস্বস্তিতে পড়ার তো যথেষ্ট কারণ ছিল সেই সময়। প্রতিটি তদন্তের দাগ গিয়ে ঠেকেছে এমন কিছু প্রভাবশালী নাম এবং নেক্সাসের দিকে, যাদের রক্ষা করতে পুরো রাজ্য প্রশাসন প্রথম দিন থেকে ঢাল হয়ে দাঁড়িয়েছে। এবার যদি একটু রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টা বিশ্লেষণ করার চেষ্টা করি, বিজেপির রাজ্য সভাপতি, রাজ্য নেতৃত্ব, পরবর্তী সময়ে বিজেপি নেতৃত্বাধীন সরকার যেটা বলছে যে এই ঘটনা কেবল একজন চিকিৎসকের ওপর পাশবিক অত্যাচার বা হত্যাকাণ্ড নয়, এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতির বা সিন্ডিকেটকে বাঁচাতে গিয়ে ঘটে যাওয়া ভয়ঙ্কর অপরাধ। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার এবং কলকাতা পুলিশ প্রথম দিন কি বলেছিল? তারা বলেছিল যে সঞ্জয় রায় একমাত্র নাকি অপরাধী, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কেস বন্ধ। তারা মৃতার পরিবারকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছিল, টাকাও দেওয়ার কথা বলা হয়েছিল। তড়িঘড়ি ক্রাইম সিনের পাশে ভাঙচুর, রেনোভেশনের কাজ শুরু করে প্রমাণ লোপাট করার কাজ শুরু হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গে বিরোধীদের আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন, রাত দখল, রাত জাগা, সিবিআই এর তদন্ত, এই সব কিছুর মধ্যে পড়ে এখন অক্সিজেন পাচ্ছে এটা। নরেন্দ্র মোদী সরকারের অধীনে কেন্দ্রীয় সংস্থা যে কোনো রাজনৈতিক চাপের ঊর্ধ্বে উঠে অপরাধীদের শাস্তি দিতে বদ্ধপরিকর। আজকে সিবিআই তৎপরতায় আরও একবার প্রমাণিত। আজ সিসিটিভি ফুটেজের ফরেন্সিক রিপোর্ট, সোশ্যাল মিডিয়া পোস্টের সূত্রের তদন্ত এবং এই 8 জন গুরুত্বপূর্ণ সাক্ষীর জিজ্ঞাসাবাদ, সব মিলিয়ে ফাঁস হয়ে যাচ্ছে সমস্ত চক্রান্ত। ঘটনার দিন 3 নম্বর তলা, সেখানে ঠিক কারা ছিলেন, কারা সেখানে যাতায়াত করছিলেন, সেই রহস্যময় চেহারাগুলো কাদের? সিবিআই আজ তুরীয় গতিতে তদন্ত চালাচ্ছে। পশ্চিমবঙ্গের বিচারপ্রিয় মানুষ আজ বুঝতে পারছেন যে রাজ্যের পুলিশ যখন প্রমাণ লোপাটে ব্যস্ত ছিল, তখন একমাত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সত্য বের করে আমাদের ঘরের মেয়েকে ইনসাফ এনে দিতে পারে। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, যত বড় রাজনৈতিক ছত্রছায়া থাকুক না কেন, সিবিআই এর জাল এবার ছোট হয়ে আসছে। উত্তরবঙ্গ থেকে আরজি করের অলিন্দ, তদন্তকারীরা প্রস্তুত, সত্য সামনে আসবেই এবং অপরাধীদের চরম শাস্তি পেতে হবেই। একদিকে ঘটনার রাতের হাসপাতালের পরিস্থিতি এবং উপস্থিত ব্যক্তিদের ভূমিকা নতুন করে খতিয়ে দেখছে সিবিআই, আর অন্যদিকে শেষকৃত্য এবং দ্বিতীয় ময়না তদন্ত সংক্রান্ত অভিযোগ নিয়ে নতুন এফআইআর তদন্তের পরিধি আরও বাড়িয়েছে। বিশেষ করে মোবাইল ফোনের ফরেন্সিক পরীক্ষা, পুরনো এবং নতুন জবানবন্দির তুলনা, ঘটনার রাতের টাইমলাইন, সিসিটিভি ফুটেজ, এই বিষয়গুলো আগামী দিনে তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। যে ঘটনা এতদিনে আমরা প্রশ্ন তুলেছিলাম, রাজ্যের মানুষ প্রশ্ন তুলেছিল,
নির্যাতিতার পরিবার প্রশ্ন তুলেছিল। আজকের দিনে দাঁড়িয়ে সেই প্রশ্নের উত্তর পেতে আর খুব বেশি সময় লাগবে না বলে আমরা বিশ্বাস করি। কারণ প্রমাণ লোপাট করা হয়েছিল, যে পুলিশ প্রমাণ লোপাট করেছিল, যে পুলিশ একজনকে মাত্র গ্রেপ্তার করেছিল, আজকে পুলিশ এই তদন্তের ক্ষেত্রে সাহায্য করবে সিবিআইকে, এটা আমরা বিশ্বাস করি, যদি সিবিআই এর প্রয়োজন হয়। কারণ আজকে সরকারটার নাম বিজেপি সরকার, শুভেন্দু অধিকারীর সরকার। আজকে মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় নেই যে তার অঙ্গুলি হেলনে কাউকে বাঁচানোর জন্য এই ঘটনা ঘটবে। ফলে আজকে আশা নিয়ে বিগ স্টোরি শেষ করছি যে খুব দ্রুত বিচার হবে। কালীঘাটে কাঁপন শুরু হয়ে গিয়েছে, আর সেটা শোনাও যাচ্ছে খুব স্পষ্টভাবে। আজকে বিগ স্টোরি এখানেই শেষ করবো। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনার চোখ থাকুক CNN।